আচ্ছা স্টুডেন্টস, তোমরাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি। দেখো, অ্যান ওভারভিউ অফ ওয়াটারলেস ডাইং ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, অ্যাডভান্সমেন্ট, চ্যালেঞ্জেস এন্ড এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যানালাইসিস। এখানে ওয়াটারলেস ডাইং এর যত রকম টেকনিক পসিবল সবগুলো টেকনিক আমরা অ্যাডিশন করেছি। তোমাদের জানার জন্য আমি এটা দিয়ে দিব, এটা অথার কপিটা আমার কাছে আছে, এটা পাবলিশ হয়ে গেছে 7 তারিখের পরে। আজকে তো 9 তারিখ না? তোমাদের লেকচার লিটারেচার পড়াইতে বলছে ম্যাডাম, ম্যাডামেরও নাকি কিছু লিটারেচার দিবেন। তো তোমরা আমারই লিটারেচারটা পড়লেই হবে, আমি এর বাইরে কোনো লিটারেচার পড়তে দিব না। এটা তোমাদের জানার জন্য, এটা পড়লে তোমরা একদম মানে কত রকম টেকনোলজিতে হতে পারে। প্লাজমা টেকনোলজি কি ম্যাডাম পড়াবেন? ফোম ডাইং, ফোম টেকনোলজি, প্লাজমা টেকনোলজি, এগুলো কি ম্যাডাম পড়াবেন? এই যে অনেকগুলি টেকনিক এখানে লেখা আছে, এই টেকনিক গুলি সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হবে। ঠিক আছে, 39 পেজের একটা এটা তোমাদেরকে আমি দিয়ে দিব। এটা তোমাদের দিতেও হবে না, তোমরা এটার একটা স্ক্রিনশট রাখতে পারো। এই নামটা দিয়ে সার্চ করলে তোমরা ইন্টারনেটে পেয়ে যাবে। এটা তোমাদের জানার জন্য, এটা থেকে এক্সামে কোশ্চেন আসবে না, তোমাদের জানার জন্য। আচ্ছা, আমরা আজকে ডাইং আন্ডার হাইপার ক্রিটিক্যাল কন্ডিশনটা 8:30 দেখছো, 8:13 বাজে, 8:30 মিনিট আমরা শেষ করবো, 9:15টার মধ্যে শেষ করবো, হাফ এন আওয়ার লাগবে। দেখো, ডাইং আন্ডার হাইপার ক্রিটিক্যাল কন্ডিশন সেদিন বলেছিলাম। হাইপার ক্রিটিক্যাল কন্ডিশন হলো প্লাজমা স্টেট, যে স্টেটে গ্যাস এবং লিকুইড দুইটাকে দুইটারই প্রপার্টি একসাথে বোঝায়। তো এই ধরনের প্লাজমা, এটাকে ফ্লুইডিক স্টেট বলে। এই ফ্লুইডটাকে আমরা সুপার ক্রিটিক্যাল ফ্লুইড বলে থাকি। প্লাজমা স্টেট না, সরি, এটা হলো সুপার ক্রিটিক্যাল ফ্লুইড। আর গ্যাসের একটা নির্দিষ্ট টেম্পারেচারে গেলে এমন মুভেবল পর্যায়ে গ্যাসের ইয়াগুলি চলে যায়, সেটাকে আমরা প্লাজমা স্টেট বলি। গ্যাস এবং প্লাজমা, ফ্লুইড এবং প্লাজমাতে কিছু ডিফারেন্স আছে। তো এই ফ্লুইডের সাহায্যে আমরা ডাইং করব ওয়াটারলেস ডাইং। ওয়াটারের কাজটা এই সুপার ক্রিটিক্যাল ফ্লুইড করবে। এখানে আমরা নর্মালি কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে করে থাকি। এই ফার্স্টে তোমরা সুপার ক্রিটিক্যাল ফ্লুইডের ডেফিনেশনটা জানবে। যে কোনো গ্যাস তার একটা ক্রিটিক্যাল টেম্পারেচার থাকে। কার্বন ডাইঅক্সাইডের জন্য ক্রিটিক্যাল টেম্পারেচার 44 ডিগ্রি সেলসিয়াস। এরকম প্রত্যেকটা গ্যাসেরই ক্রিটিক্যাল টেম্পারেচার থাকে, প্রতিটা ইয়ার ওটার এই যে প্রতিটা মলিকুলের যে ক্রিটিক্যাল টেম্পারেচার, এই ক্রিটিক্যাল টেম্পারেচার আপে যদি আমরা নেই, তাহলে গ্যাসিয়াস স্টেটের ফ্রি মোবিলিটি পেয়ে যায়। এবং এইখানে গ্যাস এবং লিকুইড দুইটার প্রপার্টি একসাথেই এই ফ্লুইডটার মধ্যে থাকে। এটাকে আমরা কম্প্রেসড গ্যাস, কম্প্রেসড লিকুইড এরকম একটা ইন্টারমিডিয়েট স্টেটের মধ্যে থাকবে গ্যাস লিকুইডের। এখানে একটা যে প্রেশারটা যদি কিছুটা আপ করো বা টেম্পারেচার কিছুটা ডাউন করো, এটা অটোমেটিক্যালি লিকুইড স্টেজে চলে আসবে। আর যদি প্রেশারটাকে ডাউন করো, টেম্পারেচারটাকে আরো আপ করো, এটা অটোমেটিক্যালি গ্যাসের স্টেটে চলে যাবে। যার জন্য এখানের মধ্যে এটা যত সিম্পলি মনে হচ্ছে, তত সিম্পল না। যদিও প্রেশারের উপর ডিপেন্ডেন্সিটা সিম্পল, কিন্তু টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্সিটা এখনো ক্রিটিক্যাল স্টেজেই আছে। টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্সিটা, ফ্লুইডের টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্সি নিয়ে এখনো অনেক রিসার্চ চলতেছে। এখন দেখো, একটা সুপারক্রিটিক্যাল ফ্লুইড হচ্ছে একটা সাবস্টেন্স আন্ডার প্রেশার অ্যাবাভ ইটস ক্রিটিক্যাল টেম্পারেচার. Under these described conditions, the distinction between gases and liquids does not apply, and this substance can only be described as fluid. এখানে গ্যাসেরও স্টেট পাওয়া যায় না, লিকুইড স্টেট পাওয়া যায় না, দুইটার ইন্টারমিডিয়েট একটা স্টেট পাওয়া যায়। আচ্ছা, তোমাদের আগে শিমুলরা ছিল, তার আগে ওসমানীরা ছিল। তো শিমুলদের সময় আমি ছুটিতে থাকার কারণে আমি এই সাবজেক্টটা নেই নাই। ম্যাডাম এরপরে আমাকে দিয়ে এটা কোশ্চেন করাইছিল। আর ওসমানীদের সময় শুরু করছিলাম, ওসমানীদের সময় শুরু করার পরে আমার কাছে মনে হলো যে আমি এগুলো সব কিছুটা জানি। যেহেতু এসডব্লিউপি হায়ার স্টেজের একটা সাবজেক্ট, একবার ফাইনাল ইয়ারে পড়ে, তখন জানতে জানতে ওই স্যারের সাথে চ্যাপ্টারটা আমি লিখছিলাম। ওই চ্যাপ্টারটাই তোমাদের দেখালাম আর কি। একটা দেখো, সুপার ক্রিটিক্যাল ফ্লুইড একটা সাবস্টেন্স এট a টেম্পারেচার এন্ড প্রেসার at its critical point, ডিস্টিংক্ট লিকুইড গ্যাস স্টেট কোনোটাই পাওয়া যায় না, বাট একটা ইন্টারমিডিয়েট স্টেজে থাকে। এটাই বারবার বলা হয়েছে। এখান থেকে তোমরা দুইটা পেজ মিলে নিজেদের মতো করে সুপার ক্রিটিক্যাল ফ্লুইডের একটা ডেফিনেশন লিখবে। অবশ্যই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা সুপার ক্রিটিক্যাল ফ্লুইডের দিয়ে দিবে। এটা একটা প্রেসার টেম্পারেচার কার্ভ, যেখানে গ্যাস এবং টিসি মানে হলো ক্রিটিক্যাল টেম্পারেচার, পিসি মানে ক্রিটিক্যাল প্রেসার। এই কন্ডিশনে একটা ফ্লুইডিক স্টেট থাকে। ক্রিটিক্যাল প্রপার্টিস অফ ভেরিয়াস সলভেন্টস এর ক্ষেত্রে ডিফারেন্ট সলভেন্টের ক্রিটিক্যাল প্রপার্টিস গুলি দেওয়া আছে। কার্বন ডাইঅক্সাইডের জন্য ক্রিটিক্যাল টেম্পারেচারটা দাঁড়ায় 304 ডিগ্রি, 304.1 কেলভিন। 273 থেকে 304-এ যেতে কত লাগে?
যেটা লাগে সেটা হলো তার ক্রিটিক্যাল টেম্পারেচার আর কি। এই পরিমাণ টেম্পারেচার পেলে সে ক্রিটিক্যাল পর্যায়ে যায়। কিভাবে 10 মিনিটের মধ্যে এন্ড হয়ে যায় এটা? তোমাদেরকে 30 মিনিট লিমিট দিয়ে রাখে, 40 মিনিট লিমিটও দেয় না এখন আর। দেখি আমার বিডি রেনের অ্যাকাউন্টটাতে আমি ঢুকবো, অনেকদিন আগে ঢুকছিলাম, করোনার পর থেকে আমি আর ঢুকি নাই। তোমরা কোনো কথা বলো না, আমি বলি, আমি বুঝি, আবার আমি আনসার। কোনো কথা? সজীব, অনুপ সাহা, একটু কথা বলো তোমরা। আচ্ছা, এরপর দেখো ওয়াটারের জন্য ক্রিটিক্যাল প্রেসার কত, ক্রিটিক্যাল টেম্পারেচার কত, ডেন্সিটি কত, মিথেন, ইথেন, প্রোপেন, ইথিলিন, প্রোপিলিন, মিথানল, ইথানল, অ্যাসিটন, এই যে কয়েকটা দেওয়া আছে, প্রায় 8-10টার মতন। এই কয়েকটাকে একটু গোত্র করার চেষ্টা করো, যদি দাও তাহলে ভালো। আমি ডাইরেক্টলি এইসব কোশ্চেন করবো না, জাস্ট জানার জন্য তোমরা দেখলে আর কি। তুমি দেখো অ্যালকাইনের কখনো ক্রিটিক্যাল সুপার ক্রিটিক্যাল হয় না। কি অ্যালকিন বা অ্যালকেন হয়, বাট অ্যালকাইন হয় না। আর একটা হলো অ্যাস্টার হয় না, এসিড হয় না, অনেকগুলি আছে, এগুলি হয় না, সুপার ক্রিটিক্যাল হয়। এগুলি বাকিগুলি জুড়ে দেওয়া আছে, সেগুলো এখানের মধ্যে অ্যাভেলেবল আর কি, ওটা যে কোনো সাহায্যে করা যায়। মিথেন দিয়েও কিন্তু ডাইং এ ট্রাই করা হচ্ছে। এবার দেখো প্রপার্টিজ অফ সুপার ক্রিটিক্যাল ফ্লুইডের ক্ষেত্রে কি থাকবে। সুপার ক্রিটিক্যাল ফ্লুইড ইউজ কেন করবো না, ওয়াটার ফ্লুইড কেন আমি সুপার ক্রিটিক্যালের জন্য এত ইনভেস্টমেন্ট করবো? এটা ইনভেস্টমেন্ট অনেক কস্টলি। এখানে হলো সারফেস টেনশনের প্রয়োজন নাই, যার জন্য যখন আমরা ওয়াটার দিই আমরা মানে স্বাভাবিকভাবে ওয়েটিং এজেন্ট, ওয়েটিং এজেন্টের কাজ হলো তার সারফেস টেনশনটা কমিয়ে ডিজলভ করে ফেলবে। সারফেস টেনশনটা লাগবে না সুপার ক্রিটিক্যাল ফ্লুইডে। প্রেশার টেম্পারেচারের চেঞ্জের মাধ্যমে এটা মোর লিকুইড মোর গ্যাস স্টেটে চলে যায়। ডেন্সিটি ইনক্রিজ করবা প্রেশারের সাহায্যে, প্রেশার যত বাড়ে টেম্পারেচার অটোমেটিক কমে, মানে লিকুইড স্টেটে যায়, ডেন্সিটি আপ আর। বাট রিলেশনশিপ উইথ টেম্পারেচার ইজ লিটল মোর কমপ্লিকেটেড। এই লাইনটাই বলেছিলাম, টেম্পারেচারের চেঞ্জে যে সুপারক্রিটিক্যাল ফ্লুইডের যে চেঞ্জ, সেটা এখনো আন্ডার রিসার্চ স্টেটে আছে। At constant density, solubility will increase with temperature, no liquid, no gas phase এর বাউন্ডারি নাই, এটা ইন্টারমিডিয়েট স্টেট আসে। এবার আসো সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড কি। কার্বন ডাইঅক্সাইড হলো রিলি অ্যাভেলেবল, চিপ, রিসাইক্লেবল অ্যান্ড ইজ নন টক্সিক, নন ইনফ্লামেবল একটা জিনিস আছে এখানে। খুব জরুরি যেটা, সেটা হলো রিসাইক্লেবল। কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে সুপারক্রিটিক্যাল ফ্লুইডের স্টেটে কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে ডাইং করার পরে সেটা আবার রিসাইকেল করে পরবর্তীতে আবার ডাইং এ এটা ইউজ করা যায়। যে অথচ ওয়াটার ইউজ করলে ওয়াটারকে ইটিপি প্ল্যান্টের মাধ্যমে রিসাইকেল করে দেন আসতে যে কস্টটা লাগে, সেটা এখানের মধ্যে লাগে না। এটা একটা বড় ফ্যাসিলিটি সুপারক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইডের জন্য। সুপারক্রিটিক্যাল টেম্পারেচারটা কি? 31.666। এটা হলো ওই টেম্পারেচার, 273-এর সাথে এই টেম্পারেচারটা অ্যাড করলে 304। Pressure of 73 atm carbon dioxide exhibits physical properties which are intermediate between those of gases and liquids. Those conditions are called supercritical conditions. It's a really achievable, easily achievable, but equipment সেটআপটা অনেক বেশি কস্টলি সুপারক্রিটিক্যাল কন্ডিশনে ডাইংটা করা। আমি অনেক পড়ছি এগুলো, আসলে সুপারক্রিটিক্যাল ফ্লুইড কি, প্লাজমা টেকনোলজির সাহায্যে কিভাবে কাজ করে, সলভেন্ট ডাইং কিভাবে করে, কিভাবে ইলেকট্রোডের সাহায্যে ডাইং করা যায়, এই জিনিসগুলো নিয়ে অনেক কিছু পড়ছি। ফোম টেকনোলজি এগুলো নিয়ে পড়ে 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 এগুলি যেগুলি জানলাম যে সুপারক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইডের ডাইংটাই বেশি অ্যাভেলেবল এবং এগুলো প্র্যাকটিসও হয়। গ্রিস বা বিভিন্ন দেশে এটা প্র্যাকটিসও হয়। হয়তো ডেভেলপ কান্ট্রি গুলো এগুলো সেট আপ করে না, ওরা টেক্সটাইল রিলেটেড কাজই করে না, ওরা করে রিসার্চের, কিছু রিসার্চের কাজ করে আর টেকনিক্যাল টেক্সটাইল বা পারফরমেন্স টেক্সটাইল নিয়ে কাজ করে। এবার দেখো প্রপার্টিস অফ সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড। এক্ষেত্রে লো কস্ট, মানে ক্রিটিক্যাল ফ্লুইডটা তৈরি করাটা কষ্ট কম, বাট ইকুইপমেন্টের কষ্টটা বেশি। নন টক্সিক, ডেন্সিটি হলো লিকুইড, ভিসকোসিটি হলো গ্যাস, মানে ডেন্স যদি করো তবে সেটা লিকুইড স্টেটে যায়, আর ভিসকোসিটি কমে এটা গ্যাসিয়াস স্টেটে চলে। আর এটা হলো রিসাইক্লিং আপ টু 90%, মানে রিসাইকেল করা যায় অলমোস্ট 100%, আসলে রিসাইকেল হয়ে যায় কার্বন ডাইঅক্সাইডটা, সুপারক্রিটিক্যাল ফ্লুইডটা। ইনার্ট মানে কি? ইনার্ট বলতে কি বোঝায় বলতে পারবে? নন এক্সপ্লোসিভ বা ইনার্ট। যদি কোনো একটা কেমিক্যাল ইনার্ট বা নন এক্সপ্লোসিভ হয় তাহলে যেটা হয় সেটা ইকুইপমেন্টের ড্যামেজটা কম করে। মাইক্রোবস এর প্রতি ইনার্ট হতে পারে, কেমিক্যালি ড্যামেজ এর প্রতি ইনার্ট হতে পারে। আর যদি সে কোনো রকমের রিয়েকশন করে ফেলবে তাহলে সে ওই যে ইকুইপমেন্টে তুমি কাজটা করবা সেটা ড্যামেজ করবে।
লো ক্রিটিক্যাল পয়েন্ট, প্রেশার কতটুকু লাগবে, টেম্পারেচার কত লাগবে, এটা টোটালি মুখস্থ করে ফেলবা, যে কত প্রেশার কত টেম্পারেচার লাগবে। 31 টেম্পারেচার, 72.85 প্রেশার, মানে 44 বলেছে না, 44 না, এটা 31 হবে। এখন আসো কম্পারিজন অফ গ্যাসেস, সুপারক্রিটিক্যাল ফ্লুইডস এন্ড লিকুইড। ডেন্সিটি গ্যাস, ভিসকোসিটি 10, ডিফিউসিবিলিটি সুপারক্রিটিক্যাল ফ্লুইডের ক্ষেত্রে গ্যাসের তুলনায় 100 to 1000 বেশি ডেন্সিটি, আবার লিকুইডে তো 1000। এখানে দেখো ভিসকোসিটিটা কতটুকু থাকে ফ্লুইডের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে কেমন থাকে। ডিফিউজ হওয়ার প্রবণতা, ডিফিউজিবিলিটি মানে হলো ডিফিউজ হয়, ওই ডিফিউজ হওয়ার যে টেন্ডেন্সি সেটা কিরকম পার সেকেন্ডে, সেটা এখানের মধ্যে লেখা হয়েছে। এখানের মধ্যে লিকুইড আর গ্যাসের মাঝামাঝি বোঝা যাচ্ছে সুপারক্রিটিক্যাল ফ্লুইডের সমস্ত প্রপার্টিস। কেন কার্বন ডাইঅক্সাইড বেশি প্রেফারেবল অ্যাজ আ সুপারক্রিটিক্যাল ফ্লুইড? অনেক তো সুপারক্রিটিক্যাল ফ্লুইড আছে, কার্বন ডাইঅক্সাইডের পরে এখন মিথেনের অ্যাভেলেবিলিটিটা বেশি, অ্যাকসেপ্টেন্সিও বেশি। তা মনে রেখো, মিথেন বলতে আমি অ্যালকেনকে বোঝাচ্ছি, ডিফারেন্ট অ্যালকেন নিয়ে কাজ করার টেন্ডেন্সি বেশি। এটার সবচেয়ে বড় ফ্যাসিলিটি হবে হচ্ছে রিসাইক্লেবল প্রপার্টি, যত বেশি রিসাইকেল করা যাবে তত বেশি আমার ওয়েস্টেজ কম, ইটিপি দরকার নাই। এখন দেখো, হোয়াই কার্বন ডাইঅক্সাইড ইজ প্রিফার্ড অ্যাজ আ সুপারক্রিটিক্যাল ইন এক্সস্টিবল রিসোর্স, মানে এক্সস্ট হয় না, নরমালি ইনার্ট গ্যাস এটা। The critical point of the carbon dioxide is well within the manageable range. আপনার অল্প কিছু নেই, অল্প কিছু টেম্পারেচার বাড়াতে হবে, অল্প কিছু প্রেশার বাড়াতে হবে। তাহলে টেম্পারেচার ও প্রেশারের আপ করার রেঞ্জ যত কম, ততই ইনভেস্টমেন্ট কস্টটা অপেক্ষাকৃত অন্যান্য সুপারক্রিটিক্যাল লোয়ার। লো টক্সিক, নন হ্যাজার্ডাস, লো কস্ট, non flammable, non corrosive. It can be covered from the process in the form of an uncontaminated gas can be used. এখন হলো রিসাইকেবল যখন করব, অবশ্যই সুপারক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইডের যে স্টেটে আমি দিচ্ছি সেই স্টেটে আবার রিসাইকেল করতে হবে। এখন এটা থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে কতটুকু সেম স্টেটে রিসাইকেল করা যাচ্ছে। ওকে, সেম স্টেটে আবার এটা কাজ করবে। এখন যদি কোনো কিছু বাই প্রোডাক্ট তৈরি করে ফেলে সেটা লস। It is easy to handle and combustible. It is not only biodegradable as a nutrient promoting the growth of plants, but is an essential element of natural resource. এখানে যেটা হয়, সুপারক্রিটিক্যাল বেশিরভাগ প্রোডাক্টই রিসাইকেল করা যায়, যার জন্য এই প্রসেসগুলো ইকো ফ্রেন্ডলি প্রসেস বলে। ঠিক। এরপর দেখো, ডাইং উইথ কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা এখানে যেটা দেখবো, এটা ডাইকোর একটা, ডাইকো তো বুঝো না, ডাইকো হলো একটা কেমিক্যাল কোম্পানি। আমাদের দেশে অনেকগুলো কেমিক্যাল কোম্পানি আছে যেটা ডাইস কেমিক্যালটা তৈরি করে ইম্পোর্ট করে। তো এই কেমিক্যাল কোম্পানির মধ্যে একটা হলো ডাইকো। ডাইকোরা কার্বন ডাইঅক্সাইডের সুপারক্রিটিক্যাল কন্ডিশনে কিভাবে ডাই করা যায়, এটা ওদের একটা তৈরি করা গ্রাফ। আচ্ছা, ডাইং এর ক্ষেত্রে দেখো, স্কাউরিং কার্বন ডাইঅক্সাইড রিসাইক্লিং, ডাইং প্রসেসে কার্বন ডাইঅক্সাইড রিসাইক্লিং, তারপর রিনসিং বা ওয়াশিং আবার কার্বন ডাইঅক্সাইড দিবে, দেন আবার রিসাইক্লিং, ফাইনালি একটা ড্রাই প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। প্রত্যেকটার ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড রিসাইকেলটা দিবা এবং কতবার পর্যন্ত প্রেশার লাগছে সেটা অ্যাডিকশন। এবার আসো সুপারক্রিটিক্যাল ডাইং সিস্টেমে, ইউজিং সুপারক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড ইজ কম্পোজড অফ থ্রি কম্পোনেন্ট বা থ্রি ফেজ সিস্টেম। The key components are gas, diastop and substrate like fiber polymer, তিনটা স্টেপ, গ্যাস, ডাইস্টাপ এন্ড সাবস্ট্রেট। এখানে যেটা হয়, আমরা এখন আর ডাইং করার জন্য ওয়েটিং এজেন্ট, সিকোস্টারিং এজেন্ট, ডিসপার্সিং এজেন্ট তো অনেক জায়গায় লাগে, রিডিউসিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট, অনেক রকমের এজেন্ট আমরা ইউজ করতে পারি। তোমরা এখনো যখন ডাইং করো, কনভেনশনালি ডাইং যখন তোমরা প্র্যাকটিস করো ল্যাবে, তোমরা অনেক রকমের কেমিক্যাল ইউজ করো, এগুলো এখন আর ইউজ হয় না, এখন মাল্টি ফাংশনাল একটা কেমিক্যাল। তাহলে কোয়ালিটি যদি ব্যালেন্স করে কোয়ালিটিটাকে ইমপ্রুভ করাটা ইজিয়ার হয়। যার জন্য এই এই ক্ষেত্রে তোমার এই এক্সট্রা কেমিক্যাল গুলি লাগবে না। গ্যাস, ডাইস্টাপ এবং পলিমার, শুধু এই তিনটার মাধ্যমেই এই ডাইংটা করা হচ্ছে। প্রসিডিউর অফ সুপারক্রিটিক্যাল ফেব্রিক ডাইং এর ক্ষেত্রে, the fabric sample to be dyed, sized into a tube and mounted inside the autoclave. আচ্ছা, তোমরা এটা একটু পড়ো তো সবাই, প্রসিডিউরটা একবার পড়ো। ওকে, ঠিক আছে, এরপর থেকে মিটে করাবো, যদি আমি এই একদিনের মধ্যে না করতে পারি আমি আবার তোমাদের ক্লাস নিব সোমবার দিন, অনলাইন অফলাইনে, দেখো পারো কিনা। তোমরা তো রবি সোম আর বৃহস্পতি ক্লাস করো, সোমবার দিন দেখো, রবিবার তো ক্যান্সেল হচ্ছে, সোমবার দিন যদি সকালে কোনো টাইম আসসালামু দিতে আলাইকুম পারো। ম্যাম। হ্যাঁ বলো। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমাদের রবি, মঙ্গল আর বৃহস্পতিবার দিন ক্লাস, সোমবার দিন ক্লাস নেই। ও সোমবার দিন করো না? আচ্ছা, তাহলে মঙ্গলবার বুধবারও যদি পারো, মঙ্গলবারও যদি পারো আমাকে বইলো, মঙ্গলবার বৃহস্পতিবার তো আসি।
রুটিন শেয়ার করছে আলবি, আমি খুঁজে পাই না আমার স্লট। আমার স্লট গুলো ভালো ভালো স্লট ছিল সোমবার, তোমার সোমবার ক্লাস কিনা, সোমবার না রবিবার যেন ছিল, এমন একটা দিন ছিল, এটা তোমার ক্লাস না। আচ্ছা, ঠিক আছে, অ্যাডমিট অ্যাডমিট, ঠিক আছে আমি শেয়ার করি আগে, আমি এটা আগে শেষ করে নিই। ডাইং সিস্টেমটা দেখো, গ্যাস, ডায়াস্টাফ এবং সাবস্ট্রেট এই তিনটার সাহায্যেই ডাইং হবে, কোনো প্রকার অক্সিলারি প্রয়োজন নাই। এটা solid state distuff and polymer are present in three separate phases along with the supercritical mixture. The distuff is first dissolved in the supercritical fluid and is then transferred to the fiber, which gets subsequently absorbed and diffused into the fiber. Diffused হলো প্রথমে তো আমাদের লাগে absorption, then diffusion, then filtration, এই তিনটা স্টেপে ডাইংটা হয়ে থাকে। এরপর দেখো প্রসিডিউর অফ সুপারক্রিটিক্যাল ফেব্রিক ডাইং এর ক্ষেত্রে ফেব্রিক স্যাম্পলটাকে আমি এটা বলতে বলেছিলাম তোমাদেরকে, কি করা হবে আগে এটা দেখো। এটা সম্পূর্ণ একটা ড্রাই স্টেটের ডাই, ওকে, ইলেকট্রোডের সাহায্য করা যায়। সল্ট ফ্রি ডাইং এর কনসেপ্ট ফার্স্ট আসছিল, যে সল্টটা এক্সস্টনের পারপাস আমরা ইউজ করি, কিন্তু সল্টের অনেক অ্যামাউন্ট লাগে, আর সল্টই ইটিপির মধ্যে লোড বাড়ায়। তাহলে আমরা কি করতে পারি, ইলেকট্রোডের সাহায্যে যদি আমরা করি, সল্টের পজিটিভ নেগেটিভ পোলে যেরকম ডাইপোলার মোমেন্ট তৈরি হবে, সেই জিনিসটা আমরা ইলেকট্রোডের সাহায্যে করতে পারি কিনা। তখন আস্তে আস্তে কনসেপ্ট আসলো যে আমরা ড্রাই স্টেট ডাইং করবো, দেন এই সুপার ক্রিটিক্যাল আসলো, ফোম টেকনোলজি আসলো, এই জিনিসগুলো আসলো। এক্ষেত্রে দেখো এটা একটা ড্রাই স্টেটের ডাই। ফার্স্ট স্টেইনলেস স্টিল টিউবের চারিদিকে স্যাম্পলটাকে তোমরা র্যাপ করবা, দেন অটোক্লেভ এটাকে মাউন্ট করবা স্টিয়ারের চারদিকে। Dyestuff without auxiliary chemicals are placed on the bottom of the vessel and closed and passed with gaseous carbon dioxide and preheated. On reaching working temperature, carbon dioxide was compressed to the working pressure under constant steering. Pressure maintained during the dyeing period of 0 থেকে 60 মিনিট পর্যন্ত সময় লাগে, and afterwards the fabric is rinsed with acetone to remove residual dyestuff. Technical parameters are given below. এটা সম্পূর্ণ একটা ড্রাই স্টেট ডাই। এখানে অটোক্লেভের স্যাম্পলটাকে পেঁচিয়ে অটোক্লেভে রাখা হয় একটা স্টেনলেস স্টিলের কিউবে, স্যাম্পলটাকে পেঁচিয়ে কিউবে, দেন স্টিয়ারার থাকে, যেটা নিচে তোমার এই সুপারক্রিটিক্যাল ফ্লুইডটা প্লেস করা হয়, বা একটা নির্দিষ্ট টেম্পারেচার পরে আপ করা হবে। এই যে ক্রিটিক্যাল পয়েন্টটা পাস করে এটা সুপার ক্রিটিক্যাল কন্ডিশনে যাবে, তখনই ডাইস্টাফটা ফেব্রিকের মধ্যে অ্যাবসর্বটা, এটা সম্পূর্ণ ডাইস্টেটেড টাইম, এবং 60 মিনিট টাইম লাগে। এই থেকে এটাই বোঝা যায়। আর এটাই তোমরা শুধু জানবে যে ফেব্রিকটা ডাইংটা সম্পূর্ণ ড্রাই স্টেট। অ্যাপারেটাস গুলো কি কি ইউজ হয় এখানে, এই পিকচারটা আঁকবে এবং প্রত্যেকটা পার্টস এর আইডেন্টিফিকেশনটা তোমরা লিখবে। ডাইং অটোক্লেভ কোনটা, সেপারেটর কোনটা, ওয়ার্ক ট্যাঙ্ক কোনটা, ডাইস্টার ভেসেল কোনটা, প্রেসারাইজেশন পাম্প, সার্কুলেশন পাম্প, হিট এক্সচেঞ্জার, ফিল্টার, এগুলো সবগুলো কোথায় কোনটা থাকে এটা জানো। এখানে একটা জরুরি একটা জিনিস দেখছো, হিট এক্সচেঞ্জার। হিট এক্সচেঞ্জার তো আমাদের নর্মাল ডাইং মেশিনেও আছে। হিট এক্সচেঞ্জার পারপাসটা কি বলতে পারবা? কেন আমরা হিট এক্সচেঞ্জার নর্মালি মিক্সিং ট্যাঙ্কের পাশে হিট এক্সচেঞ্জার থাকে, তো এই মিক্সিং ট্যাঙ্কের পাশে হিট এক্সচেঞ্জার কি কাজ করে তো একটু বলো। টেম্পারেচার করে, এটার ভিতরে কিভাবে করে সেটা একটু জানো। এটার ভিতরে আসলে কয়েল থাকে, কয়েল, হ্যাঁ, কয়েলের সারফেসে, কয়েলের ভিতরে হচ্ছে স্টিমটা পাস, আর সারফেসে লিকুইডটা থাকে আমরা যখন নর্মালি টাইপ করি, ওই লিকুইডটা সারফেস থেকে সারফেস কন্ট্যাক্টে টেম্পারেচারটা নেয়। এক্ষেত্রে আমরা নর্মালি জানি না লিকুইডটা উপর থেকে নিচের দিকে নামবে, পানি ঢেলে দাও পানি উপর থেকে নিচের দিকেই নামবে, আর গ্যাস স্টেট কি করবে, নিচ থেকে উপরের দিকে যাবে, এটাই তো নর্মাল জানি। এখানে ঠিক অপোজিটটা করা হবে, লিকুইডটাকে নিচ থেকে উপরে পাস করবে, গ্যাসটাকে উপর থেকে নিচে পাস করবে, তাহলে বেশি সময় ধরে এই টেম্পারেচারটাকে সে কন্ট্রোলে রাখতে পারবে। তাহলে আমাদের হিট এক্সচেঞ্জার গুলিতে এভাবেই কাজ করে। এখানেও এরকম হিট এক্সচেঞ্জার আছে, হিট এক্সচেঞ্জারের মাধ্যমে টেম্পারেচারটা আপ করা হবে। প্রেসার ভেসেল পেয়েছো, কোথায় মিক্সিং ট্যাঙ্ক আছে বা ওয়ার্ক ট্যাঙ্ক কোনটা, সেপারেটর কোনগুলা, এগুলো সব তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই ছবিটা আঁকবা, পরীক্ষার হলেও আঁকবা। এখানে কি কি অ্যাডভান্টেজ আছে এটা দেখো। রিসাইকেবল,
ড্রাই স্টেটে হয়, কোনো ওয়াটারের প্রয়োজন নাই, কোনো অক্সিলারির প্রয়োজন নাই, যেহেতু সারফেস টেনশন নাই, অক্সিলারি দিয়ে কি করবো? মানে অক্সিলারির মধ্যে সবচেয়ে মেইন পয়েন্ট হচ্ছে ওয়েটিং আছে, যেটার প্রয়োজন নাই। দেন যেটা হয় ড্রাইং স্টেটে হয় রিসাইকেবল, এই দুটা হচ্ছে প্লাস প্লাস পয়েন্ট। আর একটা বিষয় হলো লেভেলনেসটা খুব ভালো আসে, ড্রাইং একদম পারফেক্ট ড্রাইং হয়, পারফেক্ট ড্রাইং হয়, যেই টোনটা চাইলাম সেই টোনটাই পাওয়া যায়। আফটার ট্রিটমেন্টের দরকার হচ্ছে না, যেহেতু পানি নাই, আফটার ট্রিটমেন্টের কোনো প্রয়োজন নাই। টাইম রিকোয়ার্ড ফর ডাইং ইজ ভেরি লেস। এখানে যেটা হয় নর্মাল ডাইং এর থেকে সবগুলোতে ডাইং টাইমটা কম লাগে। যদি কটনে আমরা 60 মিনিটে ডাই করে থাকি, 60 মিনিট বা 45 মিনিট রান টাইম থাকে, এখানে তার থেকে মনে হয় কম হবে। সিবিসি কাপড় ডাইং করতে কটনের ক্ষেত্রে 60 মিনিট, ইয়ার ক্ষেত্রে 45 মিনিট পেলে প্রায় 2 ঘন্টার মতন সময় যায়, সেই সময়টা কম যাবে এরকম আর। ডিসঅ্যাডভান্টেজ গুলোর মধ্যেও অনেক আছে। ইনভেস্টমেন্ট অফ ইকুইপমেন্টটা অনেক কস্টলি, হাই টেম্পারেচার হাই প্রেসার উঠাইতে হয় প্রসেসের ক্ষেত্রে, এটা অনেক কস্টলি, হাই টেম্পারেচার হাই প্রেসার উঠানোর জন্য অনেক কস্টলি ইকুইপমেন্টের সেট আপ করতে হয়। এটা একটা ব্যাচ প্রসেস, কন্টিনিউয়াসলি ডাইং করা যায় না। আমরা নর্মালি নিজের ডাইং গুলি সবই ব্যাচেই করে থাকি, আর কন্টিনিউয়াস ওভেনের ডাইং গুলি করে থাকি, কিন্তু কন্টিনিউয়াসলি নিটো ডাইং করা যায়, এটা কখনোই কন্টিনিউয়াস করা যাবে না, কারণ এটা একটা ক্লোজড ভেসেলের মধ্যে কাজ হবে। কখনো কন্টিনিউয়াস ডাইং এর মাধ্যমে ওপেন বাথে বা অন্যভাবে এটা করা পসিবল। ডিউরিং পলিস্টার ডাইং দ্য টাইমার ইজ প্রডিউস, দিস ইজ রিমুভড, ট্রিমার ইজ প্রডিউস, ট্রিমার কি জিনিস সেটা হচ্ছে, it is removed using aqueous cleaning waterless carbon as a problem to eliminate. এখানে মার্ক পরে, মার্ক পরে যেটা পলিস্টার ডাইং এর জন্য খুব প্রবলেম। আর সিনথেটিক কাপড়ের ডাইং এ যদি এ ধরনের ফল্ট আসে, স্নার্লিং ইফেক্ট আসে, পলিস্টার যে সমস্ত প্রবলেম হয়, পলিস্টার ডাইং এর ক্ষেত্রে টোন আনা খুব সহজ, আর 100% এর মতো পিক আপ, যেটা কটনের ক্ষেত্রে এত পিক আপ নাই। টোন আনা সহজ, পিক আপও অনেক বেশি, ইজি ডাইং। কিন্তু এই কোন রকম ফল্ট যদি আসে, কোনো মার্ক আসতে পারে, ডাইং যার ক্ষেত্রে স্নার্লিং ইফেক্ট আসতে পারে, এই অ্যাব্রেশনের প্রবলেম আসতে পারে, এই প্রবলেম গুলি আসলে ওগুলোকে কভার আপ করা কঠিন হয়ে যাবে। আর মেইনলি সুপার ক্রিটিক্যাল কার্বন মধ্যে এটাই সমস্যা, যে কোয়ালিটি প্রবলেম গুলি আসে সেগুলো কভার আপ করা যায় না। ডিফারেন্সটা কি এটা দেখবা, যেই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখছো এগুলো থেকে তোমরা নিজেরাই ডিফারেন্স লিখতে পারবা। এবার দেখো প্রোডাকশন মেশিনটার ক্ষেত্রে ডাইকো কোম্পানি, টং সিয়াং কোম্পানি লিমিটেড থাইল্যান্ডের, ওরাই ফাইনাল পার্টনার অফ ডাইকো, যেটা তারাই ফার্স্ট এই সুপারক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইডের ডাইং এর মেশিনটা তৈরি করে। পলিস্টার টেক্সটাইল প্রোডিউসার উইল বিকাম দ্য ফার্স্ট টেক্সটাইল মিল টু ইমপ্লিমেন্ট দ্য কমার্শিয়াল স্কেল সুপারক্রিটিক্যাল ফিডের। এটা ড্রাই স্টেটে ডাইং এর জন্য সুপারক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইডটাকে কমার্শিয়ালি ইউজ করছে, আর একটা কোম্পানি এই হিস্টোরি গুলি জাস্ট জানবে, ওরা কত কেজি পর্যন্ত ইউজ করেছিল ফার্স্ট এসব জানবে। এখানে কয়েকটা মেশিনের পার্ট দেওয়া আছে, ফেব্রিক রোল গুলো কিভাবে ঢুকানো হয়, কন্ট্রোল প্যানেল হলো পিএলসি, প্রোগ্রামেবল লজিক কম্পিউটার, তোমরা অনেকবার বলছিল মনে হয় কথা। এই পিএলসি তে শ্যাডো মাস্টার মনিটরিং এর মাধ্যমে সফটওয়্যারের সাহায্যে এই রিডিংটা পাঠানো হয়, এই রিডিং এর সাহায্যে এই কাজগুলি হয়, সব একই, শুধু এটা ড্রাই স্টেটে হয় আর কি। ড্রাই স্টেটে করার জন্য টেম্পারেচার প্রেসারের যে আপটা সেখানে অনেক কষ্ট চলে যায়। ডাইং অফ পলিস্টার ফেব্রিক বাই সুপারক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড, এই জিনিসটা পরীক্ষার হলে আসবে। কার্বন ডাইঅক্সাইডের, ইয়েস, পলিস্টার ফেব্রিক ডাইং এর জন্য সুপারক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইডের স্টেপ গুলি সব লেখো, ওখানে ওয়ার্কিং প্রিন্সিপাল গুলো এভাবে আস্তে আস্তে লিখে আসতে হবে। কি ম্যাটেরিয়াল ইউজ হচ্ছে, ইকুইপমেন্ট, প্রসিডিউর সেমই, ওইভাবে বেছিয়ে নিচে ড্রাই স্টেটে কার্বন ডাইঅক্সাইডের টেম্পারেচারটাকে আপ করা হয়, প্রেশারটাকে আপ করা হয়, প্রেশারটাকে ডাউন করা হয়, এভাবে একটা পর্যায়ে সে সুপার ক্রিটিক্যাল পর্যায়ে চলে যায়, গ্যাস আর লিকুইডের মাঝামাঝি। এছাড়া আদার অ্যাপ্লিকেশন আছে সুপার ক্রিটিক্যাল সিস্টেম ক্যান বি ইউজড ইন আদার প্রসেস লাইক ট্রান্সফার অফ ইউভি স্টেবিলাইজার পারফিউম থ্রু দ্য ফাইবার। ফাইবারে এক ধরনের সেন্ট আসবে, এটাকে বলে হচ্ছে অ্যান্টি অডর ফিনিশ, অডর আসবে না, গন্ধ আসবে না, অ্যান্টি অডর ফিনিশের জন্য আমরা যেরকম বাসা বাড়িতে দিই না, এই ধরনের সেন্ট যদি অটোমেটিক ফেব্রিক থেকে আসে, বাট এগুলো ওয়াশের পর শেষ হয়ে যায়। এই ফিনিশিং গুলোতে অ্যান্টি অডর ফিনিশ, অ্যান্টি মসকিউটো ফিনিশ, অ্যান্টি মাইক্রোবিয়াল ফিনিশ, হাজার হাজার ফিনিশ আছে কেমিক্যাল, ওই কেমিক্যাল ফিনিশ গুলোতে কিছু কিছু ফ্যাসিলিটেট করে। ইউভি স্টেবিলাইজার বোঝায়, এটা এক ধরনের ফিনিশ, ইউভি রেঞ্জে সে ডিগ্রেড করবে না ইউভি লাইটের নিচে, কারণ আমাদের ওজোন লেয়ার চেহারে নষ্ট হইতেছে, এমনি ইউভি স্টেবিলাইজার পুরি সবাই চায়।
বিসাইড পলিস্টার ডাইং ইট ক্যান বি ইউজ ফর পলিঅলিফিন ডাইং ও ইউজ করে, ক্লোরিন ফাইবারও ইউজ করে, এগুলো অনেক জায়গায় আস্তে আস্তে হচ্ছে। বাট সিনথেটিকেই পলিস্টার ডাইংটা বেশি ভালো, সুপারক্রিটিক্যাল ডাইংটা বেশি ভালো। আর প্রথমে সিনথেটিকই হয়েছে, কটনের ক্ষেত্রে বা ন্যাচারালের ক্ষেত্রে ইউজ এমন হয় না। সুপারক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইডের ইউজটা ইনভেস্টিগেটেড হচ্ছে ফর ডিসাইজিং এর জন্য করা যায়, প্রি প্রসেসিং এর ক্ষেত্রে কোনটাতে সুপারক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড ইউজ করা যায় সেটা জানলে এখান থেকে। could be employed to replace fluorinated hydrocarbons in dry cleaning process. Dry cleaning to replace fluorinated hydrocarbons in dry cleaning process. Dry cleaning যেটা আমরা লন্ড্রিতে দিই না, ড্রাই ক্লিনিং, ওখানে সুপারক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড এটা কেমিক্যালকে রিপ্লেস করে ইউজ করতে, মানে সুপারক্রিটিক্যাল ড্রাই ক্লিনিং এ ইউজ করতে, ড্রাই ওয়াশ। চ্যালেঞ্জ গুলা কি, এটা মেশিন সেটআপটা খুবই চ্যালেঞ্জিং। টেম্পারেচার এবং প্রেসারটা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত সেম স্টেটে রাখাটা খুবই চ্যালেঞ্জিং। আর একটা হলো কোনো যদি প্রবলেম আসে কোয়ালিটিতে, সেটাকে কাভার আপ করাটা খুবই চ্যালেঞ্জিং। অনেক সময় এমন হয় না আমাদের সম্পূর্ণ ফেব্রিক আর ডাইংটা টোনেই মিলে নাই, তখন আমরা কি করি, এটাকে আমরা দুই রকম কাজ করি। একটা হলো সম্পূর্ণ কালার উঠায় ফেলবো, সাদা করে ফেলবো, সাদা করে আবার ডাইং করবো। আর একটা হলো স্ট্রিপিং করবো আর কি, কিছু কালার কমে যায় বা কালার কিছু অ্যাডিশন করলেই হয়, সেক্ষেত্রে একটা ওয়াশ দিয়ে আবার ডাইং। এই দুই রকম করা যায়, একটা হলো রিডাইং আর একটা হলো স্ট্রিপিং করা, কিছু কাপড় কালার শুধু অ্যাড করা। এই কাজগুলো তো আর সুপারক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড সেকেন্ড টাইম করা যাবে, এই হলো প্রবলেম। আচ্ছা, এটা হলো মেশিনের সেটআপ, তোমরা খুব ভালোভাবে দেখেছো মেশিন সেটআপটা কিরকম অবস্থা। এগুলির এই সেটআপ গুলি করতে অনেক কষ্ট হয়ে যায়। আর টেম্পারেচারের টাইমটা একটা নির্দিষ্ট টাইম, ধরো 60 মিনিট ধরে ডাই হবে, সেই পর্যন্ত এটাকে কনস্ট্যান্ট রাখাটা খুব টাফ। ওকে, আমার মনে হয় সুপারক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড ডাইং তোমরা বুঝছো। না বুঝলে এবার হাত তোলো, না বুঝলে বলো। এই দেখো ওয়াটারলেস, এই দেখো এবার আমারটা দেখো। এই যে এখানে দেখো সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড ডাইং প্রসেসের ক্ষেত্রে আমরা এগুলো লিখছি আমি আর স্যার মিলে। এই যে দেখো, এই যে অ্যাকুয়াস ডাইং প্রসেসে কিভাবে সুপার ক্রিটিক্যাল ডাইং প্রসেসের এইভাবে সেপারেটর প্রেসার পাম্প এভাবে থাকে, ওটা যেটা দেখছো আমরা এটা এভাবে তৈরি করছি। কিছু ফিচার গুলা দেওয়া আছে, পাওয়ার সোর্সটা কি, ও সলভেন্ট হিসেবে কি ব্যবহার করা যেতে পারে, এটার সাথে সলিবিলিটি মিলে সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড ও সলভেন্টের প্রেজেন্সটা কিরকম করা যেতে পারে, ফাইবার কম্পাটিবিলিটি কেমন, সবাই লেখা আছে। এখানে যে ইনফরমেশন গুলো পাবা এগুলো হচ্ছে একবারে রিসেন্ট ইনফরমেশন, এগুলো প্রত্যেকটাতে দেখো ইয়া দেওয়া আছে, দেখছো সবগুলোতে রেফারেন্স দেওয়া আছে, তোমরা চাইলে এই রেফারেন্স গুলোতে ঢুকে ঢুকেও দেখতে পারবা যে সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড নিয়ে কত কাজ হচ্ছে এখনো পর্যন্ত এন্ট্রি নিচ্ছে। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত করেছি, এটা তোমাদের জানার জন্য দিবে, এটা তোমাদের পড়তে হবে না পরীক্ষায়। আচ্ছা এবার বলো, কারো কোনো অসুবিধা থাকলে বলো। আচ্ছা থ্যাংকস যে তোমার আসলে সেকেন্ড টাইম আবার এত ক্লাস করতে পারছো, সকালের ক্লাসটা কি এটা তুমি পাই না। আমরা তাহলে বৃহস্পতিবার আগে একটা অনলাইন ক্লাস করে ফেলবো, হ্যাঁ, আরেকটা অনলাইন ক্লাস করে ফেলবো। সোমবার দিনই দিও, সোমবার দিন রাতে দিও, দিতে হবে না, আমি বানাবো, আমি বানাবো সোমবার 8টার সময় আমি বানাবো জীবনের দিন। আর যদি না পারি একটু নিচে নিয়ে চাপবো। আলভি, আলভি তুমি, আলভি আছে কিনা জানি না, আলভি বলো বা জেনি বলো, তোমাদের দুজনের কাছে আছে, তোমরা তিনোটা ম্যাটেরিয়াল সবাইকে দিবা। কোচিং এর ম্যাটেরিয়ালটা হার্ড কপি আমি তোমাদেরকে দিব। আর থাকবে আমাদের লেস, ম্যাডাম বলছে প্রিন্টিং এর উপরে জোর দিতে, যেহেতু ম্যাডাম ডাইং এর উপরে জোর দিচ্ছেন, ম্যাডাম প্রিন্টিং এর উপরে জোর কম দিচ্ছেন। আমাকে বলছে টেকনোলজি যে ডেভেলপমেন্ট হয়েছে প্রিন্টিং এ, 3D প্রিন্টিং, লেজার প্রিন্টিং, এগুলির উপরে বেশি একটু বেশি জোর দিতে। তো যার জন্য আমরা সুপারক্রিটিক্যালের পরে যদি ফোমটা পড়ায় ফেলতে পারি তাহলে আমরা মোটামুটি প্রিন্টিং এ ঢুকে যাবো। ঠিক আছে, আমাদের লেকচার এত কঠিন হবে না, মোটামুটি সহজই হবে।